This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে লিমা। লিমা, ইতিমধ্যে আমরা জানি নির্বাচন কমিশনে এসআইআর পর্বে শুনানি চলছে এবং সেই শুনানিতে না রাজ্যের বিভিন্ন জায়গায় খুব বিক্ষোভের ছবি দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় রাজনীতির রঙও লাগছে। সেই সমস্ত কিছু ছবি আপনাদের সামনে আমরা কয়েকটা দেখাবো। এসআইআর এর নামে ভোটারদের হয়রানির অভিযোগ। পূর্ব বর্ধমানে ভাতারে বিডিও অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী মনোতোষ। মনোতোষ, তৃণমূল কেন এই বিক্ষোভে সামিল হচ্ছে? যদি কারো সমস্যা হয় সেটা তো সাধারণ মানুষ, তারা বিক্ষোভ দেখাবেন, তারা তাদের সমস্যার কথা জানাবেন। তৃণমূল কংগ্রেস কেন? একদমই তাই। দেখো, তৃণমূল কংগ্রেস, যদিও তৃণমূল কংগ্রেসের হাতে কিন্তু কোন রকম দলীয় পতাকা ব্যানার কিছু ছিল না, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী তাদের উপস্থিতি ছিল ওখানে এবং তাদের নেতৃত্বেই কিন্তু পুরো বিষয়টি হয়েছে এবং তারাই মূলত নেতৃত্বে ছিলেন এই পথ অবরোধে। তাদের যেটা মূলত অভিযোগ যে ওই ভাতার এলাকায় বেশ কিছু মানুষজন তাদের কাছে নোটিশ যাচ্ছেন, এছাড়া শুনানি নোটিশ যাচ্ছেন, যে যেখানে সামান্য সামান্য ছোট্ট ছোট্ট ভুল, যেমন কারো নামের বানানে ভুল, এই ধরনের বিষয়গুলি তাদের কাছে নোটিশ যাচ্ছে এবং তারা যেটা অভিযোগ করছে তাদেরকে হয়রানি করা হচ্ছে। কিন্তু সেই সমস্ত মানুষজন সঙ্গে নিয়ে মূলত তৃণমূল কংগ্রেস তারা আজকে এখানে প্রতিবাদে রাস্তায় নেমেছে, রাস্তা অবরোধ করেছে। এমনকি এমনও চিত্র ধরা পড়লো যে এক বিডিও অফিসের কর্মী তিনি যখন বাইরে বেরিয়েছিলেন তাকে পর্যন্ত মারতে গেল স্থানীয় উত্তেজিত জনতা। এবং এই ছবিতে সেই ঘটনাগুলি ধরা পড়লো। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। দীর্ঘক্ষণ সেই রাস্তায় যান চলাচল ব্যাহত ছিল, সেই ছবি অন্তত ধরা পড়ছে। ধন্যবাদ মনোতোষ। প্রশাসন আমাদের কাছে যে আশ্বাস দিয়েছেন তারা নিশ্চিতভাবে সেই আশ্বাস রাখার চেষ্টা করবেন এবং আগামী দিনে যদি দেখি এর অন্যথা কিছু হয়েছে তাহলে কিন্তু সাধারণ মানুষ আরও বৃহত্তর আন্দোলন কিন্তু নাগরিক মঞ্চের পক্ষ থেকে গড়ে তোলা হবে এবং তখন তার দায়ভার আজকে যারা কথা দিয়ে গেলেন তাদেরকে কিন্তু নিতে হবে। যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স মোতাবেক তার বাড়ি, তার কোনো আত্মীয় এনে সেই তার যে কোনো ডকুমেন্টস এনে সাবমিট করতে পারেন এবং সেটাকে আমরা অ্যাটেন্ডেন্স হিসেবে গ্র্যান্ট করব। ঠিক আছে? আর আপনাদের একটা কি দাবি ছিল? আর নোটিশ করা যাবে না। দেখুন, নোটিশ করার বিষয়টা ইয়ারো স্যার আগেও আপনাদের যেটা বললেন ওটা আমাদের হাতে নেই। যে নোটিশগুলো জেনারেট হচ্ছে সেগুলো যদি আমরা হিয়ারিং না করি তাহলে সেটা সমস্যা হচ্ছে, তার নাম না থাকার পসিবিলিটি বেড়ে যায় এবং আমরা হিয়ারিং করে সেই ব্যক্তির সঙ্গে অ্যাটেন্ডেন্স এবং তার ডকুমেন্টস দিয়ে আপলোড করলে সেক্ষেত্রে তার নাম থাকার পসিবিলিটি কিন্তু অনেকাংশেই বাড়ছে। দেখুন, দুটো গুরুত্বপূর্ণ রাস্তা। আমরা বর্ধমান কাটোয়া রোড অবরোধের ছবি দেখালাম, এবার আপনাদেরকে দেখাচ্ছি বর্ধমান নবদ্বীপ রোড। সেখানেও সেই একই অভিযোগ। এসআইআর শুনানির নোটিশে ক্ষোভ সেই রাস্তাতেও। গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে শুনানিতে ডাকা হচ্ছে, অর্থাৎ এখানে অভিযোগটা একটু অন্যরকম। আগের অভিযোগ যেমন দেখেছিলাম যে খুব ছোট ছোট কারণে তাদেরকে শুনানিতে ডাকা হয়েছে, আর এখানে অভিযোগ হচ্ছে বর্ধমান নবদ্বীপ রোডের কাছে যে সমস্ত গ্রাম রয়েছে সেখান থেকে 5 কিলোমিটার দূরে শুনানি কেন্দ্র। প্রতিবাদে বর্ধমানের নারাগোহালিয়ার বিক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এই যান চলাচল, পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায়। এখন আমাদের এখানকার জনতা চেয়েছে যে আমাদের হিয়ারিংটা 5 কিলোমিটারের মধ্যে হোক। আমাদের এখানে থেকে 30 কিলোমিটার বিডিও অফিস। হ্যাঁ, আমাদের তো যাতায়াতের অসুবিধা, তার জন্য ওরা যাতে 5 কিলোমিটারের মধ্যে হয় তার জন্য ওরা এই আন্দোলনটা করে। দাবি ছিল যে পঞ্চায়েতে করুক কিংবা অন্য ব্যবস্থা কীভাবে মানুষগুলো যাবে তার ব্যবস্থা করতে হবে। আর বৈধ ভোটার একটাও বাদ গেলে হবে না। এই যে নির্বাচন কমিশনার বলে পাঠাচ্ছে যে একজনের 6-7টা করে বাবা, তা কোথা থেকে তথ্য বলে সেই তথ্য সামনে আনতে হবে। এই ফর্মে লিখে দিলেই হবে না যে 6টা বাবা, আমার 6টা বাবা প্রমাণ কী আছে, সেই তথ্য কোথা থেকে পেল নির্বাচন কমিশনার, সেটাকে সামনে নিয়ে আসতে হবে। এসআইআর নোটিশ ঘিরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় ধুন্ধুমার। নোটিশের নামে হয়রানির অভিযোগ গ্রামবাসীদের। রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর। কাঠের গুঁড়ি, টায়ার রাস্তায় ফেলে অভিযোগ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। কনিষ্ক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কনিষ্ক, এখন কি অবস্থা?
দেখো, এই মুহূর্তে কার্যত এলাকা থমথমে রয়েছে। সাধারণ মানুষের এই যে এসআইআর এর বারবার যে শুনানির নোটিশ এবং সেই নোটিশকে ঘিরে যারা বৈধ ভোটার তাদেরকেও যে ডাকা হচ্ছে, সেই নিয়ে মানুষ কার্যত, এলাকার মানুষজন কার্যত তারা অশান্ত রয়েছে এবং সমগ্র বিষয়টা নিয়ে তারা ক্ষোভ উগরে দিচ্ছে নির্বাচন কমিশন এবং প্রশাসনের উদ্দেশ্যে। কারণ তারা বলছেন যে বিগত দিনে তারা একাধিকবার তার যে জনমত তারা প্রকাশ করেছেন, অর্থাৎ ভোট দিয়েছেন, সেই জায়গাতে কেন সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও তাদেরকে বারবার নোটিশ করা হচ্ছে, মিসম্যাচের যে অজুহাত দেওয়া হচ্ছে সেটা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মানুষজন। মেছিদা এবং তমলুকের যে রাজ্য সড়ক সেটা অবরোধ করে গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে ফেলে সমগ্র মানুষের ক্ষোভ বিক্ষোভ রীতিমতো তৈরি হচ্ছে। পুরো বিষয়টা এই মুহূর্তে কিন্তু তমলুক থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় আছে। তমলুকের আইসি এবং বিডিও তত্ত্বাবধানে মানুষকে বুঝাতে সচেষ্ট হচ্ছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যেই পুরো বিষয়টা আয়ত্তে আসবেন এবং এই পদ অবরোধ বা বিক্ষোভ তাদের তিনবার আমাদের ভেরিফিকেশন হয়েছে, তিনবার ইআরওর সঙ্গে ফটো করে তিনবার ভেরিফিকেশন হয়েছে। তিনবার ভেরিফিকেশন হওয়ার পর আবার নাম আসছে, মানে প্রত্যেকটা গ্রামে একজন কি দুজন করে হিন্দু নাম আছে, বাকি সব 700-800 করে মুসলিমের নাম আসছে। তাহলে এর কারণটা কি? যিনি বসে আছেন ইয়ার হিসেবে বা যিনি অফিসে বসে আছেন তিনি কি অযোগ্য? নাম করতে জানেন না? প্রত্যেকের নাম, অনেকের নাম ভুল আসছে, স্পেলিং ভুল আসছে। অসভ্য ইতর মেয়েগুলো, অসভ্য ইতর তারা অফিসে বসে আছে, তারা স্পেলিং ভুল করতেছে। আমাদের নামে বারবার এরকম নোটিশ আসছে। আমরা কতবার নোটিশ দেবো? আমাদের কোনো কাজকর্ম নেই? আমাদের বারবার হ্যারাসমেন্ট করা হচ্ছে কেন? মেদিনীপুরের পর এবার আপনাদেরকে হাওড়া ছবিটা দেখাবো। তৃণমূলের বিক্ষোভ। হাওড়ার জগৎবল্লভপুর বন্ধ এসআইআর শুনানি। বিডিও অফিসের একেবারে সামনে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। আমি সুব্রতের সঙ্গে কথা বলবো। সুব্রত, তারা কি বলছেন, কি দাবি তাদের? সুব্রত, আমার কথা শোনা যাচ্ছে? দেখো, একেবারেই পরিষ্কার শুনতে পাচ্ছি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো। দেখো, একেবারেই আজ বেলা 12টা নাগাদ জগৎবল্লভপুর বিডিও অফিসের ঠিক উল্টো দিকে একটি অস্থায়ী মঞ্চ করে তৃণমূল কংগ্রেস এবং সেখান থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং স্থানীয় যারা কর্মী রয়েছে তারা কিন্তু সেখান থেকে স্লোগান শাউটিং করতে থাকে, ভাষণ দিতে থাকেন এবং সাধারণ মানুষ যারা ভোটার তারাও দাবি করছেন যে এসআইআর এ স্বচ্ছতা নেই, মানুষকে হয়রানি করা হচ্ছে। ফলে দীর্ঘক্ষণ সেই বিক্ষোভ চলছে এবং তার ফলেই কিন্তু কিছুক্ষণ আগেই এসআইআর প্রক্রিয়া আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে। সেখানে যতক্ষণ না পরিস্থিতি বা জটিলতা কাটছে ততক্ষণ এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। তবে মানুষ যেটা জানাচ্ছে যে 2002-তে যখন এসআইআর হয়েছিল তখন যে ফর্ম ফিল আপ করা হয়েছিল সেই একইভাবেই তারা ফিল আপ করেছেন, কিন্তু তা সত্ত্বেও তাদেরকে হয়রানি করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে এসআইআর প্রক্রিয়া স্বচ্ছতা এবং মানুষকে হয়রানি মুক্ত করতে হবে, তার দাবিতেই তাদের এই বিক্ষোভ এবং তার জন্যই কিন্তু এসআইআর প্রক্রিয়া। জমা দিয়েছে, এখন কাশ্মীর থেকে নেচ্ছে, বিজেপি আনছে কাশ্মীর থেকে, লোক জমা দিচ্ছে, দিতে হবে, তারপরে ফয়সালা হবে। আমাদের দরকার হাইকোর্টে যাব, কি পেয়েছে? আজ থেকে আবার লজিস্টিক ডিস্টেন্সিং নাম করে আমার ব্লকের প্রায় 17,000-এর ওপর মানুষকে ডাকা হচ্ছে হিয়ারিংয়ের জন্য। একদম অযৌক্তিক একটা বিষয়, যেখানে বহু বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ যারা নিজেরাই হাঁটাচলা করতে পারেন না তাদেরকে আজকে বিডিও অফিসে এসে তাদেরকে প্রমাণ দিতে হবে তিনি ভারতীয় কিনা, প্রমাণ দিতে হবে তার ভোটার কার্ড রাখার, ভোটার অধিকার রাখার। তার জন্য আমরা দলের পক্ষ থেকে আজকে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি খুব স্পষ্ট যে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে বিএলওরা এই হিয়ারিংয়ের কাজটি করবে, এখানে মানুষ বিডিও অফিসে আসবে না। আবারও এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কোলাঘাটে সেই অভিযোগ উঠেছে। মৃতের নাম মৃত্যুঞ্জয় সরকার, বয়স হয়েছিল 73। ঠিক কি অভিযোগ করছেন তার পরিবারের সদস্যরা, কি ঘটেছিল জানাবেন আমার সহকর্মী পরিষ্কার সঙ্গে রয়েছেন। পরিষ্কার, দেখো, যেমনটা পূর্ব মেদিনীপুরে এই যে এসআইআর এর যে আতঙ্কে মৃত্যু, এই অভিযোগ যে প্রথম নয়, এর আগেও একাধিক জায়গায় হয়েছে। অর্থাৎ এর আগেও কোলাঘাটে ঘটেছে, রামনগরে ঘটেছে। ফলে এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করেই রীতিমতো রাজনৈতিক তর্জা যেমন চলছে, তার পাশাপাশি পরিবার যেমনটা অভিযোগ করছেন যে এই যে মৃত্যু যার হয়েছে, মৃত্যুঞ্জয় সরকার, 73 বছর বয়স, তিনি কিন্তু হিয়ারিং এ ডাক পান এবং শহীদ মাতঙ্গিনী ব্লকের এই হিয়ারিং এ গিয়ে
তিনি তার সমস্ত জমির কাগজপত্র থেকে রেকর্ড সবকিছু নিয়ে যান। সমস্ত তথ্য দেখানোর পরেও তাকে ডাকা হচ্ছে এবং সেখানেও কোথাও না কোথাও মিসম্যাচ অর্থাৎ লিঙ্ক পাওয়া যাচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ ওঠে। ফলে সেই অভিযোগের পরে হিয়ারিং থেকে ফিরে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে প্রথমে ভর্তি করা হয়, পরবর্তীতে তাকে তমলুক মেডিকেল কলেজে রেফার করা হলে সেখানেই গতকাল তার মৃত্যু হয়েছে। এই সমগ্র বিষয় ঘিরে রাজনৈতিক তর্জা যেমন চলছে, চালু হয়েছে তবে থেকে বাবা অসুস্থ, ভোটার লিস্টের নাম নিয়েছে, সেই টেনশনে বাবা আজকে কাল রাত্রে ভর্তি হয়েছে, আজকে মারা গেছে। মৃত্যুঞ্জয়বাবু 2002 সালে যে এসআইআর যে প্রক্রিয়া চলছে, এই এসআইআর আতঙ্ক মৃত্যুঞ্জয়বাবুকে গ্রাস করেছিল। 2002-এর ভোটার তালিকায় ওনার নাম ছিল না। আমরা প্রথম থেকেই ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি আদি বাসিন্দা, আপনি রোহিঙ্গা নন, আপনি বাংলাদেশি মুসলমানও নন, অতএব এখানকার আদি বাসিন্দা হিসেবে আপনি এখানে থাকবেন। কিন্তু কোনোভাবেই ওনাকে এই আতঙ্ক কোনোভাবেই আমরা কাটিয়ে উঠতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। উনি স্বাভাবিকভাবেই হয়তো মৃত্যু হয়েছে ওনার, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটাই নীতি, যে কোনো মৃত্যুকে নিয়ে রাজনীতি করা, কারণ এদের নেত্রীর উঠেই এসেছে এরকম মৃত্যু নিয়ে রাজনীতি করা। তো সেই জন্য এনারা এসআইআর নিয়ে প্রথম থেকেই এনারা বলে যাচ্ছেন যে এসআইআরের ফলে মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু আদপে তা নয়। তৃণমূল কংগ্রেস ভোটের রাজনীতি করে, সাধারণ মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে এবং সাধারণ মানুষ এদের কথা শুনে বিপদেও পড়ে। এসআইআর শুনানি পর্বে বিস্ফোরক সৌমিত্র খাঁ। বাঁকুড়া 2 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদে প্রশাসনের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ। জেলা শাসককে ঘেরাওয়ের হুমকি বিজেপি সাংসদের। এই আরোরা অভিযোগ না নিলে জেলা শাসকের দফতরে ধর্নায় বসবো, হুঁশিয়ারি বিজেপি সাংসদের। এ নিয়ে বাঁকুড়া জেলা প্রশাসনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আগামী 14 এপ্রিল দেখবেন পশ্চিমবঙ্গে অনেক ভুয়ো ভোটার আসবে। এই বাঁকুড়ার জেলা শাসক প্রত্যেকটা এই আরোকে নির্দেশ দিয়েছে যাতে ভুয়ো ভোটারের কোনো কমপ্লেন এলে যাতে এই আরোরা রিসিভ পর্যন্ত না করে, তার জন্য আজকে ব্লকে রিসিভ করছে না। আমি জেলা শাসককে বলতে চাই, আগামীকাল যদি রিসিভ না হয় আমরা এখানে আমরণ অনশন করবো এবং আমরণ ধর্ণা করবো, আপনাকেও জেলা অফিস থেকে বের হতে দেবো না, এটা আপনাকে বলে রাখি। ভুয়ো ভোটারের একটা পরিকল্পনা হয়েছে 1,35,000 উপরে বিষ্ণুপুর লোকসভায় এবং বাঁকুড়া জেলায় 50,000 উপরে ভুয়ো ভোটার আছে, যারা হয় বাংলাদেশ থেকে এসছে অথবা ভোটারের নাম নেই। আমরা সেটার তথ্য আমরা জমা করার চেষ্টা করছি, কিন্তু জেলা শাসক সেটা বন্ধ রাখার চেষ্টা করছে। জেলা শাসকের নির্দেশে কোনো AERO কোনো মতেই কোনো অফিস খোলা রাখেনি। নির্বাচন কমিশনার তো হিসেবে তো বন্ধ নয়, তিনি কেন বন্ধ রেখেছেন? এবং তিনি মৌখিকভাবে ফলস ভোটারদের নাম যেগুলো আছে সেগুলো বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন না। আমরা সেটার বিরুদ্ধে বলছি। একটু পাগলে পড়লাম, ও কি করে জানলো যে ভুয়ো ভোট? ও কি ইলেকশন কমিশনের কেউ আছে নাকি? আবল তাবল বকলে হবে? আবল তাবল বকলে হবে? ভোটার যাতে নাম বাদ না যায় সেটা আমরা বলেছি। ও ভোটার থাকলে, মৃত ভোটার থাকলে তো অটোমেটিক বাদ যাবে, ওকে চিৎকার করতে হবে কেন? প্রধানমন্ত্রীর কাছে বস, এখানে বসে লাভ নেই। প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে বসতে বলুন, কিংবা ইলেকশন কমিশনের কাছে বলুন দিল্লিতে বসতে। আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি, এসআইআর ইস্যুতে আলোচনা আছে, ডিএম এর একেবারে ঘরের সামনে ধর্ণা দিচ্ছে বিজেপি। হিরক আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো এখন সেখানে কি চলছে। হিরক, দেখো প্রায় 20 মিনিট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বিজেপির যে প্রতিনিধিরা জেলা শাসকের সঙ্গে দেখা করতে এসেছিলেন তারা কিন্তু এখনো পর্যন্ত বসে রয়েছেন এবং এদের মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, তিনি বসে রয়েছেন। তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, ওঁদার বিধায়ক অমরনাথ শাখা, তার পাশাপাশি সত্যনারায়ণ মুখার্জি এবং অন্যান্য যারা বিধায়ক রয়েছেন তারা প্রত্যেকে রয়েছেন। দিবাকর ঘরামি রয়েছেন সোনামুখীর বিধায়ক, পাশাপাশি বিজেপি জেলা নেতৃত্ব, বিজেপির জেলা সভাপতি তিনি রয়েছেন। এছাড়াও বিজেপি কর্মী সমর্থকরা তারা এই মুহূর্তে জেলা
জেলাশাসকের যে দপ্তর, জেলাশাসকের যে চেম্বার, সেই চেম্বারের বাইরে একেবারে গেটের সামনে তারা ধর্ণা দিচ্ছেন এবং তারা যেটা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না জেলাশাসক তাদের সঙ্গে দেখা করছেন, কারণ তারা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে এসেছিলেন। তাদের দাবি যে এসআইআর সংক্রান্ত বেশ কিছু অভিযোগ তাদের রয়েছে, সেই অভিযোগ সংক্রান্ত বিষয় নিয়ে তারা জেলাশাসকের সঙ্গে আলোচনা করতে চাইছিলেন, কিন্তু জেলাশাসক এখনো পর্যন্ত তাদের সঙ্গে যেমন দেখা করেননি তেমনই দেখা করার কোনো আশ্বাসও দেননি। আর তার কারণেই তারা এখনো পর্যন্ত ধর্ণা চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত না সেই আশ্বাস বা দেখা করছেন জেলাশাসক ততক্ষণ পর্যন্ত তারা এই ধর্ণা চালিয়ে যাবেন। আমি একটু কথা বলার চেষ্টা করবো, এখানে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, কথা বলবো। বলছি, আপনারা কতক্ষণ এই ধর্ণা চালাবেন? যতক্ষণ না পর্যন্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, উনি কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলে আমরা আসিনি, উনি বর্তমানে ইলেকশন কমিশনের একজন আধিকারিক, কাজে সেই দায়িত্বটা উনি সঠিকভাবে পালন করছেন না। আমাদের যে সমস্ত কথা বলার আছে সেই কথাগুলো তো ওনাকে শুনতে হবে। কাজে আমরা অপেক্ষা করছি যতক্ষণ না পর্যন্ত উনি সময় দিচ্ছেন। আর আমরা যখন এসেছি তখন থেকে বলছেন ভার্চুয়াল মিটিংয়ে আছেন, অথচ বিভিন্ন আধিকারিকরা যাচ্ছেন, দেখা করছেন, ফিরে আসছেন। কাজে এটা কী ধরনের বিষয়? এখানে সমস্ত বিধায়কেরা আছেন, ভাই অমরনাথ শাখা, সত্যনারায়ণ মুখার্জি, নীলাদ্রি শেখর দানা, 4.5 বছরে তারা কেউ জেলা শাসকের সঙ্গে দেখা করতে পারেনি। সোনামুখীর বিধায়ক দিবাকর ঘোড়ামি আছেন। আমি যাবো, সোনামুখীর বিধায়ক দিবাকর ঘোড়ামি আছে। দিবাকর দা, বলছি যে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, মূলত কি বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে এসেছিলেন? আমরা এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য এসেছিলাম। তো উনি এর আগে কোনোদিনও দেখা করেনি। আমরা ভেবেছিলাম যে এখন নির্বাচন কমিশনের আন্ডারে আছে, তো উনি হয়তো দেখা করবেন, কিন্তু আজকেও দেখা করছেন না। এবার কিছু অভিযোগ ধরুন জমা করতে হবে, 15 তারিখ শেষ, আজকে 13 তারিখ, কাল বাদ পরশু উনি দেখা করছেন না। তো ওনাদের থেকে বলা হচ্ছে, প্রশাসন থেকে আমাদের বলছেন যে আপনারা বলে আসেননি, আমরা বহু মেল করেছি, বহু চিঠি দিয়েছি, উনি কোনোদিন অ্যাপয়েন্টমেন্ট দেননি, কোনোদিন দেখা করেননি। আমরা তো নির্বাচিত প্রতিনিধি, জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছে, তো উনি কেন দেখা করবেন না? আমরা ভাবলাম আগে হয়তো দিদির চাপে উনি দেখা করেননি, কিন্তু এবারে নির্বাচন কমিশনের আন্ডারে হয়তো দেখা করবেন, উনি এখনও দেখা করছেন না। ওনার কিসের ভয় এত? নীলাদ্রি শেখর দানা রয়েছেন, বাঁকুড়ার বিধায়ক। বলছি, নীলাদ্রি দা, কতক্ষণ এভাবে বসে থাকবেন? আমরা প্রায় 1 ঘন্টার উপর হয়ে গেল এসছি এখানে। সম্মানীয় ডিএম সাহেব, তিনি নির্বাচনী দায়িত্বের মধ্যে, করিডোরের মধ্যেই রয়েছে আমাদের জেলায়। তো আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের বিষয় নিয়ে আমাদের কথোপকথন ছিল। তো আমরা বারংবার এর আগেও এসেছি। আজকে গুরুত্বপূর্ণ বিষয় ভেবেছিলাম যে আজকে যেহেতু ইলেকশন সংক্রান্ত বিষয়, উনি আমাদের সাথে অবশ্যই দেখা করবেন, কেননা সারা জেলার মানুষ। বুঝতে পারছি, তুমি নজর রাখো। এদিকে এসআইআর কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটছে, সেই সংক্রান্ত একটা মামলা হয়েছিল। সেই মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। এক আইনজীবীর আবেদনে গুরুত্বই দিলেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, কি আবেদন করা হয়েছিল এবং সুপ্রিম কোর্টের তরফে কি বলা হলো? দেখো, এ নিয়ে কোনো শুনানি হয়নি। একজন আইনজীবী তিনি বিষয়টি মেনশন করেন, আজকে দুপুর 2টো থেকে বিহারের এসআইআর সংক্রান্ত যে মামলা, সেই মামলার শুনানি রয়েছে। আর আইনজীবী তিনি মেনশন করেন যে এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সময়ে 6টি হিংসার ঘটনা ঘটেছে। এই বিহারের এসআইআর সংক্রান্ত যে মামলা, তার সঙ্গে বাংলার এই পরিস্থিতিরও শুনানি করা হোক এবং তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করতে চান। কিন্তু প্রধান বিচারপতি জানিয়ে দেন যে গতকালই পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলা উত্থাপিত হয়েছিল এবং গতকাল কপিল সিব্বলের মতো সিনিয়র আইনজীবী তিনি বিষয়টি তোলেন এবং তার প্রেক্ষিতে প্রধান বিচারপতি তিনি নোটিশ ইস্যু করেছেন জাতীয় নির্বাচন কমিশনকে। সমস্ত মামলার শুনানি একসঙ্গে আগামী সোমবার হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। অনেক ধন্যবাদ। আর এই সব কিছুই হচ্ছে রাজ্যের সামনে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। 26এর বিধানসভা ভোট, সেই ভোটে রাজ্যের প্রতি বুথে নিরাপত্তা 100% সুনিশ্চিত করতে জনস্বার্থ মামলা দেয় বিজেপির রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য। ভোটের আগে সমীক্ষা করে সব বুথে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক, জনস্বার্থ মামলায় আবেদন জানিয়েছেন তিনি। নির্বাচনের সময় যে কোনো বুথে সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণকে সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা পিআইএল ফাইল করলাম। এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল, ম্যাকিন্টশ বার্ড, তারা হঠাৎ 6 মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল। কেন চলে গেল, তার পেছনে রহস্যটা কি
নাকি তাদের অতীত কিছু কাজের হিসাব, না তারা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হচ্ছিলেন যেটা বর্তমানে করতে পারবেন না, এটা তাদের পক্ষে হয়তো একটু বিপজ্জনক হয়ে যাবে, সে কারণে ছেলে গিয়েছিলেন কিনা এটা দেখা দরকার। আর দ্বিতীয় জিনিস হচ্ছে নির্বাচন কমিশনের উপর ভরসা করতে পারছেন না শ্রমিক বাবুরা। কি হয় পেটের মধ্যে পেট কামড়াচ্ছে ওদের, তাই গেছেন হাইকোর্টে। হাইকোর্ট কি করবে? নির্বাচনটা হাইকোর্ট করে না, নির্বাচন কমিশন করে। এইটুকুনি ন্যূনতম জ্ঞান নেই এদের। নির্বাচন কমিশন নির্বাচন করবে এবং নির্বাচন কি পদ্ধতিতে করবে, 1 দফায় না 100 দফায়, কি পরিমাণ আধা সামরিক বাহিনী থাকবে, এ তো বারবার ওরা করে এসছে। 2021, 2024 প্রত্যেক বুথে আধা সামরিক বাহিনী প্রতিষ্ঠা করে ভেবেছিল আমরা ইলেকশন জিতবো। কিন্তু জনতার মতামত যদি পক্ষে না থাকে তাহলে শ্রমিক বাবুরা কি করবেন? বুড়ো আঙুল চুষবেন। কনভয় হামলার অভিযোগে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাইকোর্টে বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আমি কথা বলবো শ্রাবন্তী সাহার সঙ্গে। শ্রাবন্তী, মামলা করার অনুমতি পাওয়া গেছে? দেখুন, মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কনভয় যেভাবে হামলা হয়েছে বিরোধী দলনেতার, সেখানে নিরাপত্তা কোথায় এই প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। তার কারণ বিরোধী দলনেতার আশঙ্কা পুলিশি তদন্তে আদতে কিভাবে কনভয় হামলা সে তথ্য উঠে আসবে না। আগামীকাল বিচারপতি শুভ্রা ঘোষ মামলাটি শুনতে পারেন। ধন্যবাদ। হ্যাঁ, আবার পারমিশন চাইছি, নবান্নর সামনে বসুন। উনি অবৈধভাবে অমিত শাহজির অফিসে গেছিলেন না জানিয়ে, আমি জানিয়ে যেতে চাই। ফাইল চুরি করেছে, নবান্নর সামনে বসবো। আমি চেয়েছি 15 তারিখ 16 তারিখ একদিন আমি বসতে চাই, পুরো দিন। যেখানে বলবে, পুলিশকে চেয়েছি, পুলিশ রেসপন্স করেনি, আমি কোর্টে যাব। ওনারা না বলে গেছিলেন অমিত শাহজির অফিসে, আর আমি বলেই যাব, পারমিশন নিয়ে যাব। যারা ভেতরে কোনোদিন বসতে পারবে না তারা যদি বাইরে বসতে চায়, সেই নিয়ে কি বলি বলুন তো? তাদের বহু বছর ধরে বসার শখ, এবং যিনি প্রধানত বসবেন বলেছিলেন শুভেন্দু বাবু, তিনি এই ধর্নাটা ডাক দিয়েছিলেন গত কয়েকদিন আগে। তিনি এবারও বুঝে গেছেন তাদের দলের তো নিজস্ব সমীক্ষা, নিরীক্ষণ, পর্যালোচনা চলছে, সবটা দিয়েই বুঝে গেছেন বিজেপি 50-60-এর গন্ডি টপকানোটা বিরাট কষ্ট করে পারেন নির্বাচনে। ফলে তার হচ্ছে না, তো বাইরে বসে অন্তত কিছুটা যদি দুধের সাথে ঘোলে মেটানো যায়। ফেব্রুয়ারি মাস থেকে 9 সিটার এরোপ্লেন শুরু হয়েছিল কলকাতা যাওয়া আসা। আগামী 31 তারিখ সেই পরিষেবাও বন্ধ হতে চলেছে। বিজেপি ভোটে জেতার পর কুচবিহারের মানুষকে শুধুমাত্র এসআইআর এর মাধ্যমে বা আসামের ফরেন ট্রাইব্যুনালের নোটিশ পাঠিয়ে অপমানিত করেনি, তাদেরকে শোষিত করে রেখেছে, তাদের অধিকারের টাকা আটকে রেখে। আমি আজকে আপনাদের সামনে কয়েকজন মানুষকে উপস্থিত করব। আমি 10 জন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করব। আমি অনুরোধ করব আমাদের স্বেচ্ছাসেবকদের এই 10 জনকে যেন স্টেজে নিয়ে আসা হয়। এদের সবাইকে যেন স্টেজে নিয়ে আসা হয়। দেখুন, আমি যা করি খোলাখুলি বলি, ক্যামেরার সামনে বলি, অন রেকর্ড বলি, বুক ঠুকে বলি। আপনাদের সামনে তথ্য উপস্থাপিত করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। 10 জন মানুষকে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আমি নামগুলো পড়ছি, শুনুন। অশ্বিনী অধিকারী, শিবানী অধিকারী, কাজিমা খাতুন, আলিমান বেওয়া, মুকুল দেব কর্মকার, মুর্শিদ আলম, আবুজার মিয়া, আজিজর রহমান, তপন বর্মন,
এসছেন সবাই, আসুন 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 দাদা, এখানে দাঁড়ান, আসুন। সব দেখতে পাচ্ছেন, এখানে সামনে দাঁড়ান, আপনারা সামনে দাঁড়ান। দেখতে পাচ্ছেন? হিপি এদিকে আয়, কাগজটা দাও, দেখতে পাচ্ছেন সবাইকে? দেখতে পাচ্ছেন কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন? হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? দেখতে পাচ্ছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, বড় হয়েছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এই 10 জন মানুষকে এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, কোনোদিন শান্তিতে থাকতে দেয়নি, বাড়তি 4টে উপকার করেনি। তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের জল, কল, রাস্তার টাকা খালি নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার বন্ধ করে রাখেনি, আমাদের ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে এই দিল্লির জমিদার আর বিজেপির জল্লাদরা। আগামীর লড়াই এদেরকে উপড়ে ফেলার লড়াই, এদেরকে বিসর্জন দেওয়ার লড়াই, এই ছাইপাস আবর্জনাগুলোকে সাফ করবার লড়াই। রক্ত গরম হয় এসব দেখে? রক্ত গরম হয়? বিজেপির নেতারা যারা এতদিন কুচবিহারে ছিল, 2021 থেকে 2026, 2021 সালে 7 জন বিধায়ককে জিতিয়েছিলেন। পরবর্তীকালে দিনহাটা উপনির্বাচনে তৃণমূল জেতে। আজকে স্কোর কি? 9টার মধ্যে 3টে তৃণমূল আর 6টা বিজেপি। বিজেপিকে যত জেতাবেন আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর তৃণমূল যতদিন ছিল, সাধারণ মানুষের উপর চোখ তুলে বিজেপির নেতারা তাকানোর দুঃসাহস দেখায়নি দিল্লি থেকে হোক বা মধ্যপ্রদেশ থেকে। আমি কথা দিচ্ছি, দিল্লি তৃণমূল কংগ্রেস যাবে। আর আজকে মাঠে যা লোক হয়েছে, দিল্লির নেতাদের বলবো খালি ছবিটা সংবাদ মাধ্যমের পর্দায় আর ফেসবুকে একবার দেখবেন, রাতের ঘুম চলে যাবে, রাতের ঘুম চলে যাবে। এই 1/3 মানুষ যদি দিল্লি যায় না, মাঠে যা লোক রয়েছে আর রাস্তায় যা লোক রয়েছে, তার 1/3 লোক যদি দিল্লিতে যায়, বিজেপির নেতারা বানের জলে ভেসে যাবে, পাওয়া যাবে না দেখতে। বাঙালির সাথে লড়বেন, বঙ্গবাসীর সাথে লড়বেন। যারা আমাদের কালচার জানে না, সংস্কৃতি জানে না, আমাদের ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, আমাদেরকে আপনাদের কাছ থেকে হিন্দু ধর্ম শিখতে হবে। যারা পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলেন, যারা চিলারায়ের অবদানকে অস্বীকার করেন, কিংবদন্তি রাজপুত্রের অবদান লড়াইকে অস্বীকার করেন, তাদের কাছ থেকে আমাদের কুচবিহারের ঐতিহ্য শিখতে হবে। যারা আজ থেকে 1 সপ্তাহ আগে মিটিং করে শুক্তাবাড়ির লোকেদের বাংলাদেশি বলেছে, যারা আমাদের ভাষা
আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে অস্বীকার করেছে। আমরা বাংলায় কথা বলে যদি বাংলাদেশি হই, নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কি ভাষায় কথা বলো, কি ভাষায় কথা বলো? যখন জয় বাংলা বলবেন গর্ব করে জয় বাংলা বলবেন। এটা আমাদের ঐতিহ্য, আমাদের পরিচয়। এই বাংলার মাটিতে দেশের রাষ্ট্রপতি এসে জয় বাংলা বলে গেছে, অমিত শাহ তো কোন ছাড়। আমাদের শিখতে হবে। আপনার কাছে হিন্দুত্ব, যারা এখানে দাঁড়িয়ে আছে কজন হিন্দু কজন মুসলমান? আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর প্রায় 78 জন প্রাণ দিয়েছে, মারা গেছে লাইনে দাঁড়িয়ে। বিএলওরা আত্মঘাতী হয়েছে। এখানে আমাদের 4 জন পরিবারের প্রতিনিধিরা এসছে, ডাকো তো। যারা লাইনে দাঁড়িয়ে বা বিএলওরা কাজের প্রেসারে সুইসাইড করেছে, আত্মঘাতী হয়েছে, অপরিকল্পিত এসআইআর কে দায় করে, তার বিরুদ্ধে আগামী দিনের লড়াই। যারা বাংলার মানুষকে প্রাণে মারতে চেয়েছে, বিএসএফ দিয়ে বছরের পর বছর শ্রমিক, কৃষক, চাষিদের অত্যাচার করেছে। দিনহাটায় প্রেম কুমার বর্মনকে পেলেট গুলি দিয়ে 170টা গুলি দিয়ে ঝাঁঝরা করে মেরেছে। যারা চাষ করতে যাইছে, যারা চাষ করতে যাচ্ছে, তাদেরকে পাচারকারী বলে সন্দেহ করে প্রাণে মারা হচ্ছে। কে মারছে? বিজেপির অমিত শাহর অধীনস্থ বিএসএফ। তার প্রতিমন্ত্রী কে ছিল? এই লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক। আপনাদেরকে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। কুচবিহারের মানুষকে আমি স্যালুট জানাই যে 2024 সালে 78,000-এর ব্যবধানে আপনারা তৃণমূলকে জিতিয়ে বিজেপির আবর্জনাটাকে দূর করেছেন। এবার 9টা বিধানসভার মধ্যে, না দাঁড়াক, সবাই আসো। 9টা বিধানসভার মধ্যে 6-3 নয়, 4-5 নয়, 7-2 নয়, 8-1 নয়, তৃণমূলের পক্ষে 9-0 করতে হবে। যে কটা আবর্জনা আছে একদম সাফ করতে হবে, সমূলে উপড়ে ফেলতে হবে, তবেই এরা শিক্ষা পাবে। যারা আমাদের ভাষা জানে না, আমাদের মনীষীদের অপমান করে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে রবীন্দ্রনাথ সান্যাল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বলছে শান্তিনিকেতন। গতকাল স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী ছিল। বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার স্বামীজিকে বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই অমিত শাহর নেতৃত্বাধীন 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির জল্লাদরা। মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন করে। তাদের কাছে আমাদের হিন্দুত্ব শিখতে হবে। এই বিজেপির সাংসদ জগন্নাথ সরকার বলছে বিজেপি ক্ষমতা এলে বাংলাদেশ আর ভারতের কাটা বেড়াতারের কোনো বর্ডার থাকবে না, কোনো কাঁটাতারের বর্ডার থাকবে না, তারা নাকি উঠিয়ে দেবে। তারা আবার সীমানা সুরক্ষিত করতে চায়। আমি আপনাদের জিজ্ঞেস করব, এই চুপ করে বসো, এই ভাই চুপ করে বসো, চুপ করে বসো, সবাই দেখতে পাবে। এই ওকে বসাও তো, চুপ করে বসো, সবাই দেখতে পাবে। আমি সামনে দাঁড়িয়ে বলছি, কারোর অসুবিধা হবে না। আর আমাদের এই উৎসাহটা কিন্তু ধরে রাখতে হবে। যেখানে লড়াই করা সেখানে লড়তে হবে। এটা তো আমাদের পরিবার, এটা তো আমাদের পরিবার। লড়াইয়ের উৎসাহ উদ্দীপনা আগামী 100 দিন মাঠে ঘাটে দেখাতে হবে। মাথায় থাকে যেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পথশ্রী প্রকল্পে, পথশ্রী রাস্তাশ্রী 4 এই কুচবিহার জেলায় প্রায় 350 কোটি টাকার রাস্তার কাজ বরাদ্দ করেছে। কাজ শুরু হচ্ছে 1 সপ্তাহের মধ্যে।
3 মাসের মধ্যে রাস্তা কমপ্লিট হয়ে যাবে। এক একটা বিধানসভায় গড়ে 40 কোটি টাকার গ্রামীণ আর শহরের রাস্তা আমাদের সরকার দিচ্ছে। শুধু তাই নয়, মায়েরা যারা এসছেন লক্ষ্মীর ভান্ডার পান। এই বিজেপির নেতা কর্মীরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছিল। এই কুচবিহার জেলার নেত্রী দীপা চক্রবর্তী, বিজেপির জেলা কমিটির মেম্বার, 2024 নির্বাচনের আগে বলেছিল বিজেপি ক্ষমতায় আসবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। আজ থেকে 7 দিন আগে বিজেপির আরেক রাজ্য কমিটির মেম্বার বলেছে যে মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদেরকে খাঁচায় বন্দি করে রাখতে। যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন নিশ্চিন্তে থাকবেন, যতদিন আমাদের সরকার আছে আপনার লক্ষ্মীর ভান্ডারে কেউ হাত দিতে পারবে না, স্পর্শ করার দুঃসাহস কেউ দেখাবে না। কিন্তু যারা মানুষকে বন্দি করতে চেয়েছে আগামী দিন তাদেরকে গণতান্ত্রিকভাবে বন্দি আমাদের করতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে মোদিবাবু হতে হবে বন্দি। তৈরি থাকো, বাংলা আগামী দিন কড়ায় গন্ডায় জবাব দেবে। আর চতুর্থবার মামাটি মানুষ সরকার তৈরি হবে, মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। সেই রাজ্য সরকার তৈরির ক্ষেত্রে কুচবিহারের অবদান যেন অন্যতম হয় এবং কুচবিহার যাতে আগামী দিন দৃষ্টান্ত স্থাপন করে দক্ষিণ 24 পরগনার মতো বা হুগলি বর্ধমানের মতো, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আমি মদন মোহন মন্দির হয়ে যখন এখানে রাস্তা দিয়ে আসছিলাম মনে হচ্ছে যেন ফলতা থেকে ডায়মন্ড হারবার যাচ্ছি। এই ভালোবাসা, এই আস্থা, এই উৎসাহ, এই উন্মাদনা, এই উদ্দীপনা টাকা দিয়ে কেনা যায় না। যারা এই কাঠ ফাটা রোদে সকাল 10টা থেকে ছবি পাচ্ছি, মাঠে লোক এসছে, এখন বাজে 2:30, মানে 4.5 ঘন্টা ধরে যারা কাঠ ফাটা রোদ্রের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা মাঠে বসে রয়েছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবে এবং তার কথা শুনবে বলে আসেনি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে বিজেপি নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারীর মতো ছাইপাস যারা এখানে আছে তাদেরকে উপড়ে ফেলে আগামী দিন যোগ্য জবাব এবং উচিত শিক্ষা আমরা দেব। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যারা আমাদের বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব কুচবিহারের মানুষ নেবে, আমাদের আনম্যাপ করবে। যারা বাংলায় জন্মেছে, যারা বড় হয়েছে, কাজ করেছে, এই মাটিতে ঘর, এখানে বাড়ি, এখানে বেড়ে ওঠা, এখানে কাজ করা, আমাদের থেকে আমাদের জমি মাটি কেড়ে নিয়ে আমাদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাবে। ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন। যারা স্টেজে দাঁড়িয়ে আছে ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন। তৃণমূলের এক একটা সৈনিক যতদিন শরীরে রক্ত আছে বুকের রক্ত দিয়ে প্রত্যেকটা পরিবারকে আগলাবে। যাদেরকে আনম্যাপ করে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে, আমি আসার সময় শুনছিলাম কুচবিহার থেকে গাড়ি 3.5 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করার চেষ্টা করেছে। 3.5 লক্ষ। এই 3.5 লক্ষ মানুষের পাশে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে। আর দিল্লির লড়াই তো আমরা লড়ব। জ্ঞানেশ কুমারকে আমি গিয়ে যে প্রশ্নগুলো করেছি একটারও সদুত্তর দিতে পারেনি। আমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলছিল। আমি বললাম আঙ্গুল নামিয়ে কথা বলবেন, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বিজেপির নেতাদের দয়ায় আমরা এখানে আসিনি, মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আগামী দিন কুচবিহারের সার্বিক উন্নয়ন মামাটি মানুষের সরকারের দায়িত্ব এবং এখানে যেমন নির্বাচিত প্রতিনিধিরা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, আমি নিজে
কুচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার কাঁধে তুলে নিচ্ছি আজকে এই সভায় আপনাদের সকলকে সাক্ষী রেখে। যে ভালোবাসা আপনারা দিয়েছেন এই ঋণ আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করব। 12 লক্ষ প্রকৃত প্রাপকদের যাদের আবাস প্লাস তালিকায় নাম ছিল গত বছর আমাদের সরকার বাড়ি দিয়েছে। আগামী দিন 16 লক্ষ লোককে দেবে, তার মধ্যে 1.5 লক্ষ মানুষ খালি কুচবিহার থেকে বাড়ি পাবে আগামী 2 মাসের মধ্যে। এটাও মামাটি মানুষের প্রতিশ্রুতি, আমাদের মুখ্যমন্ত্রী কথা দিয়েছে। 1.5 লক্ষ মানুষ মানে এক একটা বিধানসভা থেকে গড়ে 16,000 17,000 মানুষকে আমাদের সরকার বাড়ি করে দেবে, ছাদ করে দেবে। দেওয়ার কথা ছিল মোদির আর বিজেপির, কেন্দ্র সরকারের, আর দিচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষ সরকার। তারা বলেছে আমরা করেছি। আমাদের সরকার 15 বছর ক্ষমতায়, আর নরেন্দ্র মোদীর বিজেপি সরকার 12 বছর ক্ষমতায়। বিজেপির নেতাদের বলবো আসুন এই কুচবিহারে জায়গা বাছুন। রাজ্য নেতাদের কেউ যদি আমার কথা শোনে, দেশের নেতারা তো বাংলা বলতে পারে না, তাদেরকে বলে লাভ নেই। যদি আমার কথা কারোর কানে ঢোকে, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 15 বছরে কি করেছে, আর একদিকে মোদীর সরকার 12 বছরে কুচবিহারের জন্য কি করেছে, তথ্য পরিসংখ্যান নিয়ে রিপোর্ট কার্ড নিয়ে আসুন। একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো। তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আপনাদের 10-0 গোল দিয়ে মাঠের বাইরে যদি না করতে পারি, মানুষের কাছে মুখ দেখাবো না। আসুন লড়াই করবেন, লড়াই করবেন। আপনাদের কাছে আমাদের শিখতে হবে হিন্দু ধর্ম কি। যে দল 70টা আসন নিয়ে একজন গরিব যুবক পেটের দায়ে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে মারছে, সে যদি বাংলায় ক্ষমতায় থাকতো কি অবস্থা করতো রাজ্যটার? আপনি দেখুন না অন্যান্য রাজ্যগুলোর যেখানে এরা দায়িত্বে আছে, নিয়ে যাও, বয়স্ক লোকেরা আছে, আপনারা বসুন নিচে, রোদ আছে, বসুন। যা বাবা, পায়ে ব্যথা হচ্ছে, যা বস নিচে। যারা 70টা আসন নিয়ে একজন চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে বেধড়ক মারছে, দেখেছেন? দেখেছেন? আচ্ছা বলুন তো, আমাদের পাড়ায়, আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের ওয়ার্ডে কে চিকেন প্যাটিস বিক্রি করবে, কে এগরোল বিক্রি করবে, কে চাউমিন বিক্রি করবে, কে পাকোড়া বিক্রি করবে? বিজেপির বাবারা ঠিক করবে? বিজেপি ঠিক করবে আমি কি রঙের জামা পরবো, আমি কি ভাষায় কথা বলবো, আমি কি দিয়ে ভাত খাবো? কোনোদিন হিন্দুত্বর কোনো হিন্দু ধর্মের কোনো গ্রন্থ বা বই এরা পড়েছে? গীতার একটা শ্লোক বলতে পারবে? হিন্দু ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায় না। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হিন্দু ধর্ম বৈচিত্র্যের মধ্যে একতার মূলমন্ত্রকে পাথেয় করে চলার কথা শেখায়। ইসলাম ধর্ম কোনোদিন বিভাজনের কথা শেখায় না। খ্রিস্টান ধর্ম কোনোদিন বিভাজন বৈষম্যর কথা শেখায় না। যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করেন নিজেদেরকে, জিজ্ঞেস করেছেন এদেরকে আসামে ক্ষমতায় কে? বিজেপি। আসাম সরকারের কি এখতিয়ার আছে যে এখানে রাজবংশী ভাইদের এনআরসির নোটিশ পাঠাচ্ছে? কি এখতিয়ার আছে? আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢোকাও। আসামের মুখ্যমন্ত্রীর নাম কি? হিমন্ত বিশ্ব শর্মা। কোন দলের? ভারতীয় জনতা পার্টি। আমি বলবো বাংলার মানুষের সাথে পাঙ্গা নেবেন না। এটা মধ্যপ্রদেশ নয়, এটা গুজরাট নয়। বাংলার মানুষের সাথে পাঙ্গা নিলে মানুষ চাঙ্গা হয়। 10 দিন আগে দেখেছেন তো, ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল, নিজেরাই জব্দ হয়ে গেছে। দেখেছেন? দেখেছেন? যারা নোটিশ পেয়েছে সবার নাম যেন ভোটার লিস্টে থাকে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সুনিশ্চিত করতে হবে। আর যারা লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এর সময় নির্বাচন কমিশনের ঘোষিত অপরিকল্পিত এসআইআর এর কারণে
কষ্ট পাচ্ছেন, আমি তাদের অনুরোধ করব লাইনে দাঁড়াবেন আর মনে মনে ঈশ্বর আল্লাহ ভগবান সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবেন যে আগামী দিন ভোটের লাইনে দাঁড়ানোর সময় যাতে এদের একটা ভোটও না পায়, এদেরকে একটা ভোটও দেবেন না। যারা 2016-তে আমাদের নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল মনে আছে, আবার 10 বছর পরে ভোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা অবৈধ আর দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ। আমি ধন্যবাদ জানাই অনন্ত মহারাজকে, তিনি সত্যি কথাটা বলেছেন। তিনি কি বলছেন? বলছে যাদের ভোটার তালিকায় নাম না থাকবে, বিশেষ করে রাজবংশী ভাইদের উপর যেভাবে অত্যাচার করেছে, আসামের এনআরসি লিস্ট দেখবেন 12 লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে। অনন্ত মহারাজ বলছে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এই বিজেপি। অনন্ত মহারাজ নিজে বলছেন যে দেশের প্রধানমন্ত্রীর সার্টিফিকেট আছে, রাষ্ট্রপতির আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আছে, তারা নিজে তো বাংলাদেশি পাকিস্তানি। আমি বলছি না, বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছে। সত্যি কথা বলার জন্য আমি স্যালুট জানাই। আমাদের মাথা নত করলে চলবে না। আপনারা বলুন তো, আমাদের এই যে টাকা আটকে রেখেছে, আপনারা চান আমরা এদের পায়ে ধরি, মাথা নত করি, বশ্যতা স্বীকার করি, আত্মসমর্পণ করি, মেরুদণ্ড বিকিয়ে দিই? চান? বলুন কুচবিহারের ভাইয়েরা, বলুন চান না? আপনারা চান দিল্লিতে লড়াই করে নিজের অধিকার দাবি আমরা লড়ে আন্দোলনের মাধ্যমে সর্বাত্মক লড়াই করে আমাদের অধিকার আমরা দিল্লির মাটি থেকে ছিনিয়ে আনি? আমরা আমাদের লড়াই আগামী দিন দিল্লি অবধি নিয়ে গিয়ে আমাদের অধিকার কি? ওই 100 দিনে গেছিলাম, মনে আছে তো? 2024 সালে 59 লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা আমাদের সরকার পৌঁছে দিয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, বাংলার মানুষ জিতেছে, বিজেপি হেরেছে। তাই আবার হামলা। বাংলার মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দাও, বার করে দাও। এটা আমাদের অধিকারের লড়াই, আমাদের অস্তিত্বের লড়াই। খালি তৃণমূল বনাম বিজেপি নয়, বাংলার মানুষ বনাম বিজেপি। আর কোন বুথে যেন বিজেপি না যেতে, এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আমি আজকে এখানে সভা করতে এলাম, আমি আবার 1 মাস পরে কুচবিহারে আবার আসব। আপনারা যেখানে বলবেন আমি সেখানে যাব, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। যে বুথে ঢুকতে বলবেন ঢুকবো, যে অঞ্চলে ঢুকতে বলবেন ঢুকবো, যে গ্রামে যেতে বলবেন যাব। 9-0 করার দায়িত্ব আপনাদের, আর কুচবিহারের 9টা বিধানসভার সার্বিক উন্নয়নের দায়ভার আমার। আজকে আপনাদের সাথে আমার যে দূরত্ব ছিল বা যে দেওয়াল ছিল, সে দেওয়াল আমি নিজে ভেঙে দিচ্ছি। আপনাদের কিছু থাকলে আপনারা সরাসরি আমাকে জানাবেন, আমার কিছু থাকলে আমি সরাসরি আপনাদের জানাবো। কিন্তু আমি কলকাতায় ফিরে নেতৃত্বকে আশ্বস্ত করে বলতে পারি যে কুচবিহার সবুজময় হয়ে গেছে। দেখুন, ট্রাফিক সিগন্যাল দেখেছেন? ট্রাফিক সিগন্যাল দেখেছেন? ট্রাফিক লাইট দেখবেন 3টে রং হয়, একটা লাল, একটা গেরুয়া আর একটা সবুজ। লাল লাইট মানে কি? থেমে যাও। গেরুয়া মানে ধীরে চলো, আর সবুজ মানে এগিয়ে চলো। 34 বছর লাল ছিল, তারপর গেরুয়া, এখন সবুজ। কুচবিহার আর থামবে না, কুচবিহার আর ঝুঁকবে না, কুচবিহারকে আর কেউ ঢুকবে না। কুচবিহার দৌড়াবে, তৈরি করবে, গড়বে, লড়বে, জিতবে। কি লড়াইয়ের জন্য প্রস্তুত? প্রস্তুত? যারা আমাদের কষ্ট দিয়েছে, যারা আমাদের মৃত বলে ঘোষণা করেছে, যারা আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়েছে, তাদেরকে কি ভাষায় জবাব দিতে হবে? যাদেরকে মানুষ এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছিল, তারা সেই সাধারণ মানুষকে বাংলাদেশি বলছে।
নিশীথ প্রামাণিক প্রাক্তন, বাকি যে কটা আছে তাদেরকেও নিশীথ প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে। নিশীথ প্রামাণিক তো প্রাক্তন হয়ে গেছে, বাকিগুলোকেও নিশীথ প্রামাণিকের মতোই প্রাক্তন করতে হবে। কি ঔদ্ধত্য অহংকার এদের, পা মাটিতে পড়তো না। পরিযায়ী সাংসদ মনে আছে, 19 থেকে 24 থাকতো তো দিল্লিতে, মাঝে মাঝে আসতো, মাঝে মাঝে এসে একদিন থেকে আবার পালাতো। আরে আপনার রিপোর্ট কার্ড কোথায়? আপনি 5 বছর সাংসদ ছিলেন, আপনার কেন্দ্রের সরকার 12 বছর ক্ষমতায়, কোন বুথের জন্য নরেন্দ্র মোদীর সরকার ক পয়সা বরাদ্দ করেছে রিপোর্ট কার্ড নিয়ে আসুন, তারপর মানুষকে মুখ দেখাবেন। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বকেয়া পাওনা, বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা। কুচবিহারের এক একটা বিধানসভার 680 কোটি টাকা এই বিজেপি সরকার আটকে রেখেছে। কত টাকা? 680 কোটি টাকা। 9টা বিধানসভা কুচবিহারের, তার মানে প্রায় 6000 কোটি টাকা কুচবিহারের আটকে রেখেছে দিল্লির সরকার। 6000 কোটি টাকা একটা ছোট্ট জেলার। এই 6000 কোটি টাকা ছিনিয়ে আনার জন্য আমাদের লড়তে হবে। নরেন্দ্র মোদী বিজেপির সর্বময় নেতা, দেশের প্রধানমন্ত্রী, মিটিং করে বলছেন বাংলার মানুষের প্রতি, বাংলার মানুষকে বলছে বলুন বাঁচতে চাই, তাই নাকি বিজেপি চাই। মানে মানুষ নাকি লড়ে লড়ে আর পাচ্ছে না, বিজেপির পায়ে এসে পড়ুন যে আমাকে বাঁচান, তাই আমি বিজেপিকে সমর্থন করব।